আমাদের শরীরের প্রত্যেকটা কোষকে যদি একটা ছোট শহরের সাথে তুলনা করি তাহলে সেই শহরের কন্ট্রোল সেন্টার বা ডিগামোস মেয়রের অফিস কোনটা? দারুণ একটা প্রশ্ন। আজ আমরা কোষের সেই সিটি হল বা মস্তিষ্ক মানে নিউক্লিয়াস নিয়ে একটা গভীর আলোচনা করতে চলেছি। একদম ঠিক। আর আমাদের কাছে একটি জীববিজ্ঞান বইয়ের কিছু অংশ আছে যা নিউক্লিয়াসের গঠন আর কাজ নিয়ে বেশ বিস্তারিত তথ্য দেয়। কিন্তু আমরা তো শুধু বইয়ের তথ্য পড়ব না, তাই না? না, একেবারেই না। আমাদের লক্ষ্য হবে নিউক্লিয়াসকে একটা একটা জীবন্ত সিস্টেম হিসেবে বোঝা। মানে এই ছোট্ট অঙ্গাণুটি কিভাবে একটা পুরো কোষের সবকিছু নিয়ন্ত্রণ করে সেই রহস্যটা জানা। তার মানে শুধু কি নয়, বরং কেন আর কিভাবে সেটাও জানার চেষ্টা করব। দারুণ। চলুন তাহলে কোষের এই ইন্টেলিজেন্ট কন্ট্রোল সেন্টারের ভেতরে ঢোকা যাক। আচ্ছা, আলোচনার শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে নিই। আমরা যখন কোষ বলছি তখন কি সব কোষের কথা বলছি? মানে ব্যাকটেরিয়ার কোষে তো এরকম নিউক্লিয়াস থাকে না। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তুলেছেন। আমরা আজ যে নিউক্লিয়াসের কথা বলছি সেটা শুধু প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেলে পাওয়া যায়। ইউক্যারিওটিক সেল। হ্যাঁ, ভাবুন, কোষের জগৎটা দু রকমের। একদিকে আছে প্রোক্যারিওটিক সেল, যেমন ব্যাকটেরিয়া। ওগুলো অনেকটা একটা অগোছালো ঘরের মতো, যেখানে জেনেটিক উপাদান, প্রোটিন সবকিছু একসাথে ছড়ানো। আচ্ছা। আর অন্যদিকে ইউক্যারিওটিক সেল হলো একটা দারুণ গোছানো অ্যাপার্টমেন্ট, যেখানে প্রত্যেকটা কাজের জন্য আলাদা ঘর আছে। আর সেই অ্যাপার্টমেন্টের সবচেয়ে সুরক্ষিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরটাই হচ্ছে নিউক্লিয়াস। চমৎকার তুলনা। তাহলে এই গুরুত্বপূর্ণ ঘরটা আবিষ্কার হলো কিভাবে? এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। অবশ্যই আছে। 1831 সালের কথা, স্কটিশ উদ্ভিদবিজ্ঞানী রবার্ট ব্রাউন অর্কিড গাছের কোষ দেখছিলেন মাইক্রোস্কোপের নিচে। অর্কিড গাছ? হ্যাঁ, উনিই প্রথম কোষের ভেতরে এই ঘন গোলাকার বস্তুটি দেখতে পান, আর তিনি এর নাম দেন নিউক্লিয়াস। নিউক্লিয়াস। শব্দটা এসেছে ল্যাটিন শব্দ নাক্স থেকে, যার মানে হল বাদাম। সম্ভবত এর গোলাকার আকৃতির জন্যই এই নামটা দেওয়া। কোষের কেন্দ্রে একটা বাদামের মতো অংশ, বেশ মজার তো। আচ্ছা, এটা কি সবসময় কোষের ঠিক মাঝখানেই থাকে? সাধারণত তাই, তবে সব সময় নয়। প্রাণীকোষে এটা কেন্দ্রের দিকেই থাকে, কিন্তু উদ্ভিদ কোষে একটা বিশাল কোষ গহ্বর থাকে। জলের ট্যাঙ্কের মতো যেটা। একদম। সেই গহ্বরের চাপে নিউক্লিয়াসটা অনেক সময় একপাশে একটু সরে যায়। আর সংখ্যার দিক থেকেও কিন্তু বৈচিত্র্য আছে। তাই নাকি? হ্যাঁ, বেশিরভাগ কোষে একটাই নিউক্লিয়াস থাকে, কিন্তু কিছু ছত্রাক বা শৈবাল, যেমন ধরুন পেনিসিলিয়াম, এদের কোষে একাধিক নিউক্লিয়াসও দেখা যায়। তার মানে এদেরকে কোষের মাল্টিকোর প্রসেসর বলা যেতে পারে। হ্যাঁ, ঠিক তাই। দারুণ বলেছেন। মানে কোষের প্রয়োজন অনুযায়ী এর সংখ্যাও বদলাতে পারে। ঠিক আছে, তাহলে এবার এই সুরক্ষিত ঘরের ভেতরে ঢোকা যাক। উৎস বলছে একটা আদর্শ নিউক্লিয়াসের নাকি 4টে প্রধান অংশ আছে। তো এর চারপাশে দেয়ালটা দিয়ে শুরু করা যাক। অবশ্যই। প্রথম অংশটি হল নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয় আবরণী। এটাকে কিন্তু শুধু একটা সাধারণ পর্দা ভাবলে মস্ত ভুল হবে। ও। এটা আসলে দুটো স্তর দিয়ে তৈরি একটা একটা হাই সিকিউরিটি দেয়াল। এর কাজ হল নিউক্লিয়াসের ভেতরের মহামূল্যবান ডিএনএকে সাইটোপ্লাজমের মানে বাইরের রাসায়নিক জটলা থেকে আলাদা আর সুরক্ষিত রাখা। 1 মিনিট, একটা দুর্গের দেয়াল যদি পুরোপুরি বন্ধ থাকে তাহলে তো ভেতর বাইরের যোগাযোগই বন্ধ হয়ে যাবে। নির্দেশ বাইরে যাবে কি করে? অসাধারণ প্রশ্ন। এখানেই তো নিউক্লিয়ার এনভেলপের আসল ইন্টেলিজেন্সটা বোঝা যায়। এই দেয়ালের গায়ে হাজার হাজার ছোট ছোট দরজা আছে। এদেরকে বলে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর। নিউক্লিয়ার পুর? হ্যাঁ, কিন্তু এগুলো সাধারণ দরজা নয়। এগুলো হচ্ছে বায়োমেট্রিক সিকিউরিটি গেটের মতো। প্রত্যেকটা পোর 100রও বেশি প্রোটিন দিয়ে তৈরি এক জটিল কাঠামো। বায়োমেট্রিক সিকিউরিটি গেট? তার মানে কে ঢুকবে আর কে বেরোবে সেটা খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। দেয় যেমন ডিএনএ কপি করার জন্য দরকারি প্রোটিনগুলোকে ওরা স্ক্যান করে ভেতরে ঢোকার অনুমতি দেয়। আর আবার ডিএনএ থেকে তৈরি হওয়া নির্দেশ বা মেসেঞ্জার আরএনএকে বাইরে যাওয়ার পথ করে দেয়, যাতে সাইটোপ্লাজমে প্রোটিন তৈরি হতে পারে। দারুণ একটা ব্যবস্থা তো। কিন্তু এত জটিল একটা গেট কি কখনো ভুল করতে পারে? মানে কোনো ভাইরাস বা ক্ষতিকর কিছু কি এই পথে ঢুকে যেতে পারে না? এটা একটা চমৎকার প্রশ্ন, এবং দুর্ভাগ্যবশত উত্তরটা হলো হ্যাঁ, পারে। কিছু ভাইরাস এতটাই ধূর্ত যে তারা এই নিউক্লিয়ার পোর কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়ে। বলেন কি? হ্যাঁ,
আর সেখানে গিয়ে তারা নিউক্লিয়াসের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় এবং কোষকে ব্যবহার করে নিজেদের সংখ্যা বাড়াতে থাকে। এটা কোষের জন্য একটা বিরাট নিরাপত্তা ঝুঁকি। ভাবতেই কেমন লাগছে। আচ্ছা, এই হাই সিকিউরিটি দেয়ালের ভেতরে পরিবেশটা ঠিক কেমন? কি আছে এর মধ্যে? দেয়ালের ভেতরে যে স্বচ্ছ জেলির মতো তরল পদার্থটা আছে, সেটাই হলো দ্বিতীয় অংশ, নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম। হ্যাঁ, একে নিউক্লিয়াসের সাইটোপ্লাজমও বলা যেতে পারে। এই জেলির মধ্যেই নিউক্লিয়াসের বাকি সব গুরুত্বপূর্ণ উপাদানগুলো ভেসে থাকে। এর মধ্যে কি থাকে? নিশ্চয়ই শুধু জল নয়। একেবারেই না। এই নিউক্লিওপ্লাজম আসলে একটা ব্যস্ত ওয়ার্কশপ। এর মধ্যে ভেসে বেড়ায় কিছু অসাধারণ আণবিক মেশিন, যাদের আমরা এনজাইম বলি। যেমন? যেমন ডিএনএ পলিমারেজ। এটা একটা মাস্টার কপিয়ার, যা কোষ বিভাজনের সময় প্রায় ৬ বিলিয়ন অক্ষরের পুরো জেনেটিক কোডবুকটা প্রায় নির্ভুলভাবে কপি করে ফেলে। অবিশ্বাস্য। আবার আরএনএ পলিমারেজ ডিএনএর নির্দিষ্ট অংশ পড়ে নির্দেশ তৈরি করে। সোজা কথায়, নিউক্লিওপ্লাজম হলো সেই মঞ্চ যেখানে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নাটকগুলো মঞ্চস্থ হয়। তার মানে এই তরলটা একদমই নিষ্ক্রিয় নয়, বরং খুবই সক্রিয় একটা মাধ্যম। আচ্ছা, এই নিউক্লিওপ্লাজমের মধ্যেই তো তাহলে আসল জিনিসগুলো ভেসে বেড়াচ্ছে। আমি শুনেছি এর ভেতরে নাকি আরও একটা ছোট নিউক্লিয়াসের মতো অংশ আছে। ব্যাপারটা কি? হ্যাঁ, আপনি নিউক্লিওলাসের কথা বলছেন। এটাই আমাদের তৃতীয় অংশ, নিউক্লিওলাস। নিউক্লিওলাস। হ্যাঁ, একে নিউক্লিয়াসের ভেতর নিউক্লিয়াস বলা হলেও এর কিন্তু কোনো আবরণী বা দেওয়াল নেই। এটা নিউক্লিওপ্লাজমের মধ্যেই একটা অত্যন্ত ঘন এলাকা, যা মূলত আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি। আবরণী নেই, কিন্তু তাও একটা আলাদা অঙ্গাণুর মতো কাজ করে। এর বিশেষত্বটা কি? কাজটা কি এর? এর কাজটা কোষের জন্য অপরিহার্য। নিউক্লিওলাস হল কোষের রাইবোজোম তৈরির কারখানা। রাইবোজোম তৈরির কারখানা? হ্যাঁ, রাইবোজোম হল সেই ছোট্ট ছোট্ট প্রোটিন ফ্যাক্টরি, যা কোষের সাইটোপ্লাজমে প্রোটিন তৈরি করে। আর সেই ফ্যাক্টরি তৈরির যন্ত্রাংশগুলো তৈরি হয় এই নিউক্লিওলাসের ভেতরে। তার মানে কোষের প্রোটিন তৈরির পুরো সাপ্লাই চেনটার উৎসই হল এই নিউক্লিওলাস। জি। ডিএনএ হলো ব্লুপ্রিন্ট, আরএনএ সেই ব্লুপ্রিন্টের কপি, আর রাইবোজোম হলো কর্মী যে কপি দেখে জিনিসটা বানায়। একদম। আর সেই কর্মী তৈরির কারখানাটাই হলো নিউক্লিওলাস। দারুণভাবে সবকিছু কারেক্টেড। এবার আসা যাক চতুর্থ এবং সবচেয়ে রহস্যময় অংশটির দিকে, সেই জিনিসটা যা আমাদের সব জেনেটিক তথ্য ধারণ করে। ঠিক। চতুর্থ অংশটি হল নিউক্লিয়ার রেটিকিউলাম, যা আসলে ক্রোম্যাটিন তন্তু নামেই বেশি পরিচিত। ক্রোম্যাটিন তন্তু? হ্যাঁ, কোষ যখন স্বাভাবিক অবস্থায় থাকে, মানে বিভাজিত হয় না, তখন নিউক্লিওপ্লাজমের মধ্যে ডিএনএ একটা জট পাকানো সুতোর জালের মতো ছড়িয়ে থাকে। এই জট পাকানো অবস্থাকেই ক্রোম্যাটিন বলে। এক মিনিট, আপনি বলছেন এই জট পাকানো সুতোগুলোই আমাদের সব জেনেটিক তথ্য? কিভাবে সম্ভব? আমি শুনেছি আমাদের প্রত্যেকটা কোষের ডিএনএ নাকি অনেক লম্বা। আপনি একদম ঠিক শুনেছেন। এখানে জীববিজ্ঞানের সবচেয়ে বিস্ময়কর প্যাকেজিংয়ের উদাহরণটা লুকিয়ে আছে। তাই? ভাবুন তো, আমাদের প্রতিটি কোষের নিউক্লিয়াসের ভেতর যে ডিএনএ আছে, সেটাকে যদি লম্বা করা হয়, তবে তা প্রায় ৬ ফুট লম্বা হবে। ৬ ফুট? একটা কোষের ভেতরে? এটা তো অবিশ্বাস্য। তাহলে এই প্যাকেজিংটা হয় কিভাবে? ক্রোমাটিন শুধু ডিএনএ দিয়ে তৈরি নয়, এর সাথে হিস্টোন নামের কিছু প্রোটিনও থাকে। এই হিস্টোন প্রোটিনগুলোকে আপনি সুতো প্যাঁচানোর নাটাই হিসেবে ভাবতে পারেন। আচ্ছা, নাটাইয়ের মতো। হ্যাঁ, ডিএনএর লম্বা সুতো এই হিস্টোন প্রোটিনের গায়ে সুন্দরভাবে প্যাঁচিয়ে যায়। এরপর সেই প্যাঁচানো সুতোগুলো আরও কয়েক ধাপে ভাঁজ হয়ে কুণ্ডলি পাকিয়ে আরও ছোট হয়ে আসে। এই অসাধারণ প্যাকেজিংয়ের কারণেই অত লম্বা একটা ডিএনএ অণু ছোট্ট নিউক্লিয়াসের মধ্যে সুন্দরভাবে গুটিয়ে রাখা সম্ভব হয়। তার মানে ক্রোমাটিন হলো ডিএনএর দৈনন্দিন স্টোরেজ সিস্টেম। কিন্তু কোষ বিভাজনের সময় তো ক্রোমোজোম বলে একটা জিনিস দেখা যায়, সেটা আবার কি? খুব ভালো প্রশ্ন। কোষ যখন বিভাজনের জন্য তৈরি হয়, তখন এই ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্রোমাটিন তন্তুগুলো আরও অনেক বেশি ঘনীভূত হয়ে আসে। তখন এগুলো আলাদা আলাদা খাটো আর মোটা কাঠামোর রূপ নেয়। যেগুলোকে আমরা ক্রোমোজোম বলি? ঠিক তাই।
ক্রোমাটিনকে আপনি একটা লাইব্রেরিতে ছড়িয়ে থাকা বইয়ের মতো ভাবতে পারেন, যেখান থেকে তথ্য পড়া সহজ। আর ক্রোমোজোম হল সেই বইগুলোকে বাক্সে প্যাক করা অবস্থা। যাতে স্থানান্তরের সময় কোনো বই হারিয়ে না যায়। একদম। কোষ বিভাজনের সময় জেনেটিক তথ্য যেন সমানভাবে দুটো নতুন কোষে ভাগ হয়ে যেতে পারে, সেটাই নিশ্চিত করে ক্রোমোজোম। অসাধারণ ব্যাখ্যা। তাহলে এতক্ষণ আমরা নিউক্লিয়াসের দুর্গ, তার নিরাপত্তা ব্যবস্থা, কারখানা আর লাইব্রেরি নিয়ে যা যা জানলাম, সেগুলোকে যদি এক জায়গায় আনি, তাহলে এর প্রধান কাজগুলো কি কি দাঁড়ায়? অবশ্যই। কাজগুলোকে আমরা 4টে প্রধান ভাগে ভাগ করতে পারি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল এটি কোষের কন্ট্রোল সেন্টার। কোষের মস্তিষ্ক? হ্যাঁ, কোষের ভেতরে কখন কোন প্রোটিন তৈরি হবে, কোষ কতটা বড় হবে, কখন শক্তি উৎপাদন করবে, এই সব কিছুর নির্দেশ আসে নিউক্লিয়াসের ডিএনএ থেকে। বোঝা গেল। আর দ্বিতীয় কাজটা নিশ্চয়ই বংশগতি সম্পর্কিত। ঠিক তাই। দ্বিতীয়ত, নিউক্লিয়াস হল বংশগতির ধারক ও বাহক। এর ভেতরে থাকা ক্রোমোজোমেই আমাদের জেনেটিক কোড লেখা থাকে, যা ঠিক করে দেয় আমাদের চোখের রং কেমন হবে, চুলের ধরন কি হবে। বাহ! আমরা কোন রোগের প্রতি সংবেদনশীল হব? একদম। আর কোষ বিভাজনের মাধ্যমে এই তথ্যই পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়। আর তৃতীয় কাজটা তো আমরা আগেই আলোচনা করেছি, প্রোটিন সংশ্লেষণ। হ্যাঁ। তৃতীয়ত, প্রোটিন তৈরির পুরো প্রক্রিয়াটা নিউক্লিয়াসই পরিচালনা করে। ডিএনএ থেকে নির্দেশ কপি করে মেসেঞ্জার আরএনএ তৈরি হওয়া থেকে শুরু করে রাইবোজোম তৈরি করা পর্যন্ত সবটাই। আর চতুর্থ কাজটি হল কোষ বিভাজন। ঠিক। চতুর্থত, নিউক্লিয়াস কোষ বিভাজন প্রক্রিয়াটি শুরু করে এবং নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমেই আমাদের শরীরের বৃদ্ধি হয়, ক্ষত সেরে ওঠে। সোজা কথায়, একটা কোষকে জীবন্ত রাখতে আর তার বংশকে এগিয়ে নিয়ে যেতে যা যা দরকার, তার সবকিছুর চাবিকাঠি এই নিউক্লিয়াসের হাতে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা নিউক্লিয়াস সম্পর্কে একটা সম্পূর্ণ নতুন ধারণা পেলাম। এটা শুধু বইয়ের পাতায় আঁকা একটা বৃত্ত নয়, এটা একটা অত্যন্ত জটিল, বুদ্ধিমান এবং সংগঠিত কমান্ড সেন্টার। এর 4টি অংশ, নিউক্লিয়ার এনভেলপের মতো দেয়াল, নিউক্লিওপ্লাজমের মতো ওয়ার্কশপ, নিউক্লিওলসের মতো কারখানা এবং ক্রোমাটিনের মতো লাইব্রেরি, সবাই মিলে জীবনের সবচেয়ে মৌলিক কাজগুলো নিখুঁতভাবে করে চলেছে। ঠিক তাই। এটি একই সাথে কোষের জেনেটিক ব্লুপ্রিন্টকে সুরক্ষিত রাখার জন্য একটি দুর্গ, আবার সেই ব্লুপ্রিন্ট ব্যবহার করে পুরো কোষকে পরিচালনা করার জন্য একটি সদর দপ্তর। এর গঠন আর কাজের এই অবিশ্বাস্য সমন্বয়ই পৃথিবীতে জটিল জীবনকে সম্ভব করে তুলেছে। এটা সত্যি প্রকৃতির এক অসাধারণ ইঞ্জিনিয়ারিং। একদম। যাবার আগে একটা ভাবনা দিয়ে যাই। বলুন। আমরা আজ যে সুগঠিত নিউক্লিয়াসের কথা বললাম, যা ডিএনএকে একটা সুরক্ষিত ঘরের মধ্যে রাখে, সেটা কিন্তু জীবনের শুরুতে ছিল না। পৃথিবীর প্রথম কোষ, মানে আদি কোষ, যেমন ধরুন ব্যাকটেরিয়া, তাদের তো কোনো নিউক্লিয়াস নেই। ঠিক। তাদের ডিএনএ তো সাইটোপ্লাজমেই ভাসতে থাকে। হ্যাঁ, যাকে নিউক্লিয়েড বলা হয়। এই পার্থক্যটা আমাদের কি বলে? বিবর্তনের পথে এই একটা মাত্র অঙ্গাণু, একটা সুরক্ষিত নিউক্লিয়াসের আবির্ভাব, এটা কতটা বড় একটা পদক্ষেপ ছিল। এটা কি সেই পদক্ষেপ যা কোষকে আরও বেশি জেনেটিক তথ্য ধারণ করার সুযোগ করে দিয়েছিল, যার ফলে শেষ পর্যন্ত মানুষ বা গাছের মতো বহুকোষী জীবের উদ্ভব সম্ভব হয়েছে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে।